প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, আমাদের গ্যালারির আজকের আয়োজনে পুরোটা জুড়েই থাকছে ফুটবল এবং ক্রিকেট। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন বাফুফের সহসভাপতি বাদল রায় এবং সাংবাদিক এম কায়সার। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে যাব, যে দল বদল নিয়ে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে? না, ফুটবলের দলবদল তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনারা তো জানেন যে আগে ফুটবলের দলবদল নিয়ে অনেক ধরনের আবদার, আন্দোলন অনেক কিছু ছিল। আমরা গত 7 বছরে মোটামুটি একটা ধারায় নিয়ে এসছি, একটা ধারাবাহিকতায় চলে আসছে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই দলবদলটা একটা সময় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু এখন দলবদলটাকে একটা ধারাবাহিকতা নিয়ে আসছি। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে এবারে দলবদল ঘোষণা হয়েছে। তো এর মধ্যে দেখলাম যে দুইটি ক্লাব তাদের দলবদল নিয়ে তারা কিছু বক্তব্য রেখেছে এবং দলবদল পিছিয়ে দেওয়ার কথাও বলেছে। তা আমরা মনে করছি যে আমাদের যে সিজনটা এমনি অনেকটা পিছিয়ে গেছে, সেই হিসাবে দলবদলটা এখন করা দরকার। এই কারণে যে ধারাবাহিকতা যদি বজায় রাখতে হয় তাহলে দলবদলটা দেওয়া উচিত আমরা, এবং সেই মতেই দলবদলটা কিন্তু ঘোষণা হয়েছে। বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুজন ব্যক্তির ব্যক্তিগত দ্বন্দ্বে নেতিবাচক প্রভাব পড়ছে ফুটবলে। সাংবাদিক হিসেবে আপনি এটাকে কীভাবে দেখেন? আমার মনে হয় এই বিষয়ে সবচেয়ে ভালো একটা সাম্প্রতিক উদাহরণ হতে পারে রিয়াল মাদ্রিদ। স্পেনের এই ক্লাবটি কিন্তু তাদের একজন খেলোয়াড়কে কিন্তু অবৈধভাবে খেলানোর কারণে ওই খেলোয়াড়ের 3টা হলুদ কার্ড ছিল। এই কারণে তারপরে তাকে পরের ম্যাচে তারা খেলিয়েছে। এই কারণে খেলানোর পর তাদেরকে কিন্তু ওই টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো রিয়াল মাদ্রিদের মতো একটি দলকে, কোপা দেল রে যে টুর্নামেন্ট, সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো রিয়াল মাদ্রিদের মতো একটা চ্যাম্পিয়ন ক্লাবকে যখন স্পেনের ফুটবল এ ধরনের কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে, তো আমি মনে করি যে বাংলাদেশ ফুটবলের এখন যে সাম্প্রতিক যে সমস্যা চলছে, সেই সমস্যার সমাধানের জন্য একটি চমৎকার উদাহরণ হতে পারে। যে এখানে আপনাকে বুঝতে হবে যে দল চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ হোক, দল 20 নম্বরে থাকুক বা 1 নম্বর থাকুক, আপনি যখন ডিসিপ্লিন ব্যাপারটা আনবেন বা যখন আপনি নিয়মতান্ত্রিক ব্যাপারটা আনবেন, তখন কিন্তু আপনি একের বেলায় যে বিষয়, সেটি 10 নম্বরের বেলায় সেই একই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কারণ বাফুফে কিন্তু আপনি শুধুমাত্র একটি বা দুটি ক্লাবের অভিভাবক সংস্থা নয়, বাফুফে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন, পুরো বাংলাদেশের ফুটবলের কিন্তু অভিভাবক সংস্থা। সো এখানে কিন্তু তাকে কোনো একটা ক্লাবের পক্ষে সে একটু বেশি নজরদারি করলো, আর কোনো ক্লাবের পক্ষে একটু বেশি সে হয়তো ভালোবাসা দেখালো, সেরকম বিষয়টা না। তাকে কিন্তু সমানভাবে সব ক্লাবের প্রতি সহমর্মিতা এবং সমবেদনা এটা জানাতে হবে। এই জায়গাটায় কেউ কেউ অভিযোগ করছেন যে বাফুফে বস, মানে নির্বাচনী এজেন্ডা বলেন বা আরও কিছু বিষয় নিয়ে খুব দ্রুতই দলবদলগুলোর ঘোষণা করেছে। না, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে আমরা যারা এই ফুটবলের অভিভাবক হিসেবে কাজ করছি, আমাদের এটা নিজস্ব দায়িত্ব বলে আমরা মনে করি। এবং এই দায়িত্ব থেকে যদি আমরা ফুটবলকে উত্তরণ ঘটাতে না পারি, তাহলে কিন্তু আমি মনে করি ফুটবল আরও পিছিয়ে যাবে। কায়সার ভাই যেটা বললেন, যে ওনার কথা অনুযায়ী আমি বলতে চাই যে ওনার সাথে আমি একমত যে ফুটবল শুধু কারো কোনো একটা দুইটা টিমের উপর নির্ভর করে না। ফুটবল, আমাদের ফুটবল সংস্থা হচ্ছে সারা দেশব্যাপী, এবং এই লিগটাকে আমরা বেশি গুরুত্ব দিই বিকজ এই লিগটা হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ লিগ। সুতরাং এখানে কার সাথে কি সম্পর্ক হতে পারে, ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, সেজন্য ফুটবল ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমার কাছে মনে হয় ফুটবলের অভিভাবক হিসেবে, ফুটবলের প্রেসিডেন্ট হিসেবে অথবা আমরা ফুটবলের যারা বোর্ডে আছি তারা এটা গ্রহণ করব, এটা মনে হয় এই মুহূর্তে আর আশা করা ঠিক হবে না। সুতরাং আমি মনে করি এখন যেই অচল অবস্থার সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে দুটি ক্লাব, এটা হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আমার কষ্ট হয়, শেখ জামাল ধানমন্ডি ক্লাব 2বার চ্যাম্পিয়ন কন্টিনিউয়াস, এবং তারা এবার হ্যাট্রিকের তাদের সুযোগ, এবং এই সুযোগে তারা যে নেতিবাচক কথাগুলি বলছে এবং এর যে ধারাবাহিকতা তারা যে কথাগুলি বলছে, সেটা আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে আমি কোনোভাবেই গ্রহণ করতে পারি না। এই ক্লাবটি দলবদল পিছানোর জন্য তারা এই ধরনের কথা বলবে এবং ফুটবল ফেডারেশনকে অবজ্ঞা করে কথা বলবে। তার সাথে আরেকটি ক্লাব, যে ক্লাবটির আমি একজন সারা জীবন এই ক্লাবটিতে খেলেছি, মৃতপ্রায় ক্লাব, এখন যে ক্লাবটি আসলেই মোহনবাগান ক্লাবের সাপোর্টাররা নীরবে নিবৃত্তে এখন কাঁদে, এবং আমিও নিজেও কাঁদি, হয়তো প্রকাশ করতে পারি না যেহেতু আমি ফুটবলের সাথে জড়িত আছি
অভিভাবকদের মধ্যে একজন আমিও অভিভাবক। সেই ক্লাবটির কর্মকর্তা উনি ওখানে 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 একটা ক্লাবে যে বক্তৃতা দেন যে পিছিয়ে দাও, খেলা বন্ধ করে দাও, অমুক করো, এই যে বিষয়গুলো হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে কেন জানি ফুটবলের যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতাটা নষ্ট করাই হচ্ছে এদের কাজ। সেক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে এখানে কাদের ভাই কেন যে এই দলবদল পিছানোর কথাগুলি বলছেন কি যুক্তিতে, যেন আমি বলছি যে দলবদল আমরা ঘোষণা করেছি, দলবদল ঘোষণার মধ্যে এরপরে করলে পরে ওনার কি উপকার হবে? ওই যে শীত আর বৃষ্টি এরকম একটা, না, শীত আর বৃষ্টি তো এখন আর কোনো কিছু না, এখন তো আমরা টাপ বসিয়েছি, এখন এই যুক্তির কোনো সুযোগ নাই। কারণ যদি এই মাঠে খেলা না হয় ওই মাঠে হবে। এখন আমরা টার্ফগুলি আনছি তো এই জন্য যাতে বিরতিহীন খেলাগুলি হয়, এবং আমরা এটাও চিন্তা করছি, কারণ আমি এটাও জানি যে হয়তোবা কাদের ভাই বলবেন যে আমার এফসি কাপে আমার একটা লক্ষ্য আছে, লক্ষ্য থাকলে ফার্স্ট ডিভিশনের যে দুইটা টিম উঠবে তাদের একটা ভ্যালু, তাদেরও এখানে সুযোগ আছে, এখানে আলোচনার সুযোগ আছে, সব কিছুই আছে। খেলবো নাই কথা তো বলার কোনো সুযোগ নাই। আর আমাদের মোহনবাগান ক্লাবের একজন কর্মকর্তা আছেন, উনি বোধহয় খেলা বন্ধ করার জন্যই বসে আছেন। আমি দয়া করে বলবো যে আপনি যদি না চালাতে পারেন সরে পড়েন, কেন থাকবেন এই ক্লাবে? এই ক্লাবে অনেক বড় বড় রিচম্যানদের দেখছি যারা ফুটবলকে ভালোবাসে, যারা মোহনবাগান ক্লাবকে ভালোবাসে, তারা যখন দেখছে যে ক্লাবের চ্যাম্পিয়নশিপ হবে না, বাদ দেন রানার্স আপ, তখন তারা নিজেরাই সরে পড়ে। এই যে সরে পড়ার প্রবণতাটা, উনি কেন এখানে বসে আছেন? মোহনবাগান ক্লাবকে যদি চ্যাম্পিয়নশিপে না নিয়ে যেতে পারেন তাহলে উনি কেন বসে থাকবেন? সুতরাং আমি মনে করি এগুলি একটা উদ্দেশ্য প্রণোদিত এবং একটা কর্নার চাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে একটা হকি ফেডারেশন নিয়ে যে এটা নাটক হলো কয়েকটা ক্লাবকে নিয়ে, এটা কোনোভাবেই ফুটবল ফেডারেশন তো এগুলি মানবে না। ফুটবল ফেডারেশন তো আর হকি না, ফুটবল ফেডারেশনের নিজস্ব একটা বলয় আছে, তার পিছনে একটা আন্তর্জাতিক সংস্থা আছে, তার পিছনে বাংলাদেশ সরকারের একটা এখানে একটা ব্লেসিংস আছে। সব কিছু মিলিয়ে ফুটবল বন্ধ থাকুক, এটা কি কেউ চাইবে? আর আমার যেটা হচ্ছে যে কাদের ভাই হ্যাট্রিক চ্যাম্পিয়নশিপ করবে, সুতরাং তার তো আগেই কেয়ারফুল হওয়া উচিত ছিল। সুতরাং এখানে লিগের চ্যাম্পিয়ন রানার্স আপ টিম যদি বাইরে থাকে তাহলে দলবদলের লাভটা কি এরকম? দেখুন, ফুটবলের এই সমস্যাটা কিন্তু এবারই যে প্রথম হয়েছে তা কিন্তু না। ফুটবল কিন্তু আমি দলবদল প্রসঙ্গে একটু বলি যে দলবদল প্রসঙ্গে সাংবাদিক হিসাবে আমরা আগে যেটা করতাম যে দলবদল যখন শুরু হতো তখন কিন্তু আমরা প্রায় প্রত্যেক দিন নিউজ করতাম যে অমুক প্লেয়ার বোধহয় অমুক দলে যাচ্ছে, অমুক প্লেয়ারকে অমুক দল চাচ্ছে, কার দাম কত বেশি বাড়ছে। এই যে একটা আগ্রহ ছিল, এটা কিন্তু দর্শকরা কিন্তু পরের দিন পত্রিকা নিয়ে সেরকম ভাবে পড়তেন। এই বছর 60 লক্ষ টাকা একটা প্লেয়ারের দাম, মানে স্বাধীনতার পর কেন ইমাজিন 60 লক্ষ টাকা একটা প্লেয়ারের দাম। সে কিন্তু এখন এই ফুটবল কর্মকর্তাদের এবং ক্লাবগুলির মধ্যে নিজেদের রেষারেষির কারণেই কিন্তু ফুটবলের আজকের যে আপনার পিছিয়ে পড়া, এটার কিন্তু অন্যতম আরেকটি কারণ। তবে আমি মনে করি একটা জিনিস, যে আপনি যখন কোনো সমস্যা হবে তখন অবশ্যই সেটার সমাধানের একটা ওয়ে থাকবে, কিন্তু সেই সমাধানের পথে না গিয়ে আপনি যদি বলেন যে আমি বন্ধ করে দিব, খেলবো না, প্রয়োজন হলে স্ট্রাইকে যাব, প্রয়োজন হলে আমরা দলবদল করতে দিব না, এইগুলো কথা যখন আসে সরাসরি যখন চলে আসে মিডিয়ায়, তখন কিন্তু সেটা আর আলোচনার পর্যায়ে থাকে না, তখন সেটা কিন্তু আপনার ঝগড়ার পর্যায়ে চলে যায়, সেটা তখন কিন্তু মানে ব্যক্তি সংঘাতের পর্যায়ে চলে যায়। তো আমি মনে করি যে ফুটবল ফেডারেশনের সাথে এখন যে দুটি ক্লাবের যে সমস্যা চলছে, তারা যদি আলোচনার টেবিলে বসেন একসাথে, তারা কিন্তু খুব বেশি যে একজন আরেকজনের শত্রু তা কিন্তু না। তো আমার মনে হয় যে আলোচনার টেবিলে যদি বসেন তাহলে হয়তো দুপক্ষই যদি কিছু ছাড় দেন তাহলে অবশ্যই এই ব্যাপারে একটা সমঝোতা চলে আসতে পারে। আপনি যেটা নিয়ে শঙ্কা করছেন যে হকির দিকে যদি ধাবিত না হয়, তার আগে যে কায়সার আলোচনার একটা প্রস্তাব দিল, সেটা মিলেমিশে কি করা যায় না? না, আমার কথা হচ্ছে যে কাসুর ভাই তো যথার্থই বলেছেন। আপনারা কিন্তু দুজনেই আমরা যখন খেলতাম তখন থেকে দেখেছি আপনারা সাংবাদিকতা করতেন, আমাদেরকে নিয়ে লিখেছেন, অনেক বড় বড় প্লেয়ারদের নিয়ে লিখেছেন। আমরা অত বড় প্লেয়ার ছিলাম না, বাট আপনারাই বানিয়েছেন। আজকে ফুটবলের অনেক প্রতিবন্ধকতা গিয়েছে গত অনেক বছর যাবত, আমরা কিন্তু অনেক ভুল পথে হেঁটেছি। ফুটবল, এই বাংলাদেশের ফুটবলের যে কালচার, পৃথিবীর অনেক দেশে এই কালচার নাই। সারা দেশব্যাপী আমাদের কালচার, আমাদের তৃণমূলে ফুটবল খেলা হয়, সেখান থেকে আমরা ওদেরকে ধরে নিয়ে আসতে পারি না। আজকে দেখবেন, আমি একটা জিনিস বলতে চাই যে ফুটবলের যে গ্রাসরুট লেভেল থেকে যেই শুরু করার কথা ছিল সেভাবে আমরা আগে করি নাই। গত 40 বছর আমরা ভুল করছি, এটা স্বীকার করতেই হবে। কিন্তু এখন কিন্তু আমরা গ্রাসরুট লেভেল থেকে, আজকে দেখেন এই যে গণশিক্ষা মন্ত্রণালয়, তারা বঙ্গবন্ধু বঙ্গমাতার নামে যে খেলাটি করছে একদম তৃণমূল পর্যায়ে, অর্থাৎ গ্রামের ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত চলে গেছে। এখন কিন্তু গ্রাসরুট লেভেল থেকে আমরা শুরু করেছি। এখন আমাদের হাতে
10, 12, 14, 16, 18 আমরা একটা পাইপলাইনে এসেছি এবং ঢাকার মাঠকে আমরা তীর্থস্থান বলি ফুটবলের। ডিএফ এটা সচল না কেন? সেটাই বলছি আমি। এখন আমরা ডিএফএ কে হ্যাঁ সচল না কেন, আমারও এটা এই ব্যাপারে আমার একটা মানে আছে যে কেন ডিস্ট্রিক্টগুলোকে আমরা শক্তিশালী করতে পারছি না। সেই জায়গায় শুধু ডিস্ট্রিক্টগুলোকে এখন আমাদের শক্তিশালী করার দরকার। ঢাকার মাঠে অ্যাকচুয়ালি এখানে তো খেলাটা তো সবার কিন্তু স্বপ্ন এই ঢাকার মাঠে খেলা, তারপরে খেলা হলো জাতীয় দলের খেলা। সেই খেলাটা কিন্তু আমরা এনশিওর করছি। গত 8 বছরে কিন্তু 7 বার আমরা কিন্তু লিগ করেছি, এবারটা করলে 8 বার হবে। সুতরাং এই খেলাগুলি এখন একটা পর্যায়ে যখন আমরা আনলাম তখনই দেখলাম 2-1 নেমে পড়লো মাঠে যে খেলাটা কিভাবে ব্যাহত করা যায়। আমাদের কিন্তু সবগুলো এখন পাইপলাইনে চলছে। আপনি কালকেই দেখেছেন যে গ্রাসরুট লেভেলে কিভাবে ফিফা আমাদেরকে অ্যাসিস্ট করছে ওই বাচ্চাদের কিভাবে। সুতরাং এই যে বিষয়গুলো আমরা মনে করি যে এখানে আলোচনার অবশ্যই সুযোগ আছে, আলোচনার সুযোগ নাই যে তা না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এই দুইটি ক্লাবের মানে যে তাদের যে লক্ষ্য, তারা যেভাবে দুটি ক্লাবের সাথে আপনাদের বসও তো সম্পৃক্ত। বস তো আমাদের বস মানে কি? আপনি বলছেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। ফুটবল ফেডারেশন শুধু ওনাদের বস নয়, সারা বাংলাদেশের বস। যেটা কাসের ভাই বললেন রিয়াল মাদ্রিদের যে দ্বন্দ্ব তো তাদের নিয়ে যে ইয়াটা দিলেন, যে উদাহরণটা দিলেন, যে অনিয়মের কারণে একটা দল, এত বড় একটা দল, বিশ্বের অন্যতম সেরা দল, ক্লাব দল হিসাবে, তারাও তো রেহাই পায় নাই। সুতরাং আমি মনে করি যে কেউ কথা বলেন যুক্তির মধ্যে বলবেন, আইনের মধ্যে বলবেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। আমরা হইতে দিব না, করতে দিব না, খেলবো না, এই কথা তো ক্লাব থেকে বলা হয়নি, আপনি ব্যক্তিগতভাবে বলছেন। কে ঊর্ধ্বে কে ঊর্ধ্বে নয়, এই পুরো বিষয়গুলি আমরা জানবো। বাফুফের দ্বন্দ্ব নিয়ে এবার শুনবো বিস্তারিত। কায়সার, আপনার কাছে যাচ্ছি। এই যে বাফুফের ব্যক্তিগত দ্বন্দ্ব বা যাই হোক, ফুটবলের মতো একটা জনপ্রিয় খেলা যেটা গণমানুষ খেলে, সেই খেলার একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যেটা আমাদের পরবর্তীতে সাফ ফুটবলের একটা প্রভাব পড়তে পারে, যেটা আমাদের লিগে সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। সেই জায়গাটা আসলে আমাদের সেটেলমেন্ট হওয়াটা কীভাবে উচিত? প্রথমে আমি ফুটবলের জনপ্রিয়তা প্রসঙ্গে একটু বলি। সেটা হলো যে ফুটবলের জনপ্রিয়তা প্রসঙ্গে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে ফুটবল বাংলাদেশের প্রাণের খেলা। আসলে কিন্তু তাই। আপনি দেখেন সারা বিশ্বেই প্রাণের খেলা ফুটবল। আপনি দেখেন বাংলাদেশ কিন্তু না, সারা বিশ্বের অনেক দেশ কিন্তু আপনার বিশ্বকাপ ফুটবলে খেলে, কিন্তু বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ ফুটবলে খেলে না। এবং বিশ্বকাপ ফুটবলের খেলার যে কতগুলো ধাপ আছে সেই ধাপের অনেক নিচে কিন্তু বাংলাদেশ। স্বপ্ন দেখাটাও কিন্তু আমাদের জন্য অনেক। সাংবাদিকরা বিশ্বকাপ কভার করতে যায়, সেটা ঠিক আছে, বাংলাদেশের সাংবাদিকরা বিশ্বকাপ কভার করতে যায়, তার অন্য কারণ হলো যে এটাও জনপ্রিয়তা। এখানে জনপ্রিয়তা আছে দেখেই কিন্তু মানুষ কিন্তু জানতে চায় অন্যান্য দেশ সম্পর্কে বা ফুটবল বিশ্বকাপ সম্পর্কে। ফিরি সেই প্রসঙ্গে, সেটি হলো যে আপনি দেখেন বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে খেলে না এবং অনেক নিচু ধাপে কিন্তু খেলে, কিন্তু তারপরে যখন বিশ্বকাপ ফুটবল হয় তখন এখানে কিন্তু ওই এক মাস কিন্তু আপনি ফুটবল ছাড়া আর কোনো কিছু থাকে না। তো আপনি যদি মানুষের মধ্যে এই প্রেমটা না থাকে এবং খেলার প্রতি ভালোবাসাটা, উদাত্ত ভালোবাসাটা যদি না থাকে, তাহলে কিন্তু এই যে পুরো 1 মাস যে ফুটবল নিয়ে বুঁদ হয়ে থাকাটা, এটা কিন্তু সম্ভব না। তো আমি মনে করি যে এই সম্ভাবনাটাকে, এই ভালোবাসাটাকে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু আমরা আজকে ক্রিকেটে যে আমরা বিশ্বের দরবারে বিশ্ব অঙ্গনে আমরা দাপট দেখাতে পারছি, তো ফুটবলেও কেন পারবো না? বাদল দা, এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে ফুটবলকে কিভাবে অগ্রসর করা যায়? দেখেন, আমরা কিন্তু আসলে ফুটবল নিয়ে গত কয়েক বছর যাবত একটা ভঙ্গুর অবস্থা কিন্তু আমরা পেয়েছিলাম। আপনি জানতেন লিগ হতো না, কোনো ডিস্ট্রিক্টের লিগ নাই, ঢাকা মাঠে রেগুলার খেলা নেই, প্লেয়াররা আন্দোলন করছিল। ঠিক সেই সময় এসছে। আমি কাউকে আর এখন দোষারোপ করতে চাই না, কিন্তু এই যে কায়সার ভাই বললেন যে জনপ্রিয়তার বিষয়টা, আপনি দেখেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিন্তু একটা হাইস্ট লিগ হচ্ছে, এখানে প্রায় 80 থেকে 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট সব ক্লাবগুলির মিলে। কিন্তু এখানে কিন্তু মানুষ খেলা দেখতে আসেন না। আমরা কিন্তু এটা রিসার্চ করেছি। তারপরে দেখবেন আপনারা দেখেছেন যে আমরা ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা সিলেট বিভিন্ন ভেন্যুতে নিয়ে যাচ্ছি, যেখানে মাঠের ইন্টারন্যাশনাল ভেন্যু করার মতো মাঠ আছে, সেখানে মাঠেরও একটা বিরাট অভাব আছে। রাজশাহীতে নিলাম, সিলেটে নিলাম, যশোরে নিলাম, চিটাগংয়ে নিলাম, সেখানে কিন্তু একদম মাঠ ভর্তি উপচে পড়া দর্শক। সুতরাং মানুষের যে ভালোবাসা আছে এতে কোনো সন্দেহ নেই। সেই ভালোবাসার প্রতি আমরা কিন্তু সম্মান দেখিয়ে আমরা কিন্তু প্রথমে ঢাকার যে লিগটা এটাকে আমরা এমন একটা পর্যায়ে এনেছি, এখন আর এটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। তারপরে আমরা ডিস্ট্রিক্টকে বলেছি, কারণ আপনারা জানেন একটা নতুন ফর্মুলা এসছে, সেখানে অনেক শক্তির যে বিষয়টা ছিল আগে ফুটবলে সেই জেলাগুলিতে, এটা অনেকটা খর্ব হয়েছে। সেই খর্বটাকে পূরণ করার জন্য আমরা সেখানে এখন নজর দিচ্ছি বেশি, এবং তাছাড়া গ্রাসরুট লেভেলও আমরা চেষ্টা করছি। সুতরাং গ্রাসরুট লেভেলেই আসল জায়গা, যেখান থেকে এখন আমরা মনে করি গ্রাসরুট লেভেল থেকেই আস্তে আস্তে পাইপলাইনে প্লেয়ার। যারা ফুটবলে মানে কন্ট্রিবিউশন করছে, তাদের
মতামতকেও তো কিছু প্রাধান্য দেওয়া উচিত। না না, সেই বিষয়ে আমার কোনো, এই বিষয়ে আমি বিন্দুমাত্র কোনো ইয়ে করি না। তাদের প্রতি নিশ্চয়ই সন্দেহ, আমাদের ইয়ে থাকবে, তার সম্মান থাকবে। আমরা ক্লাবগুলিকে সবসময় তাদেরকে নিয়েই কিন্তু আমরা এই লিগগুলো করি। এবং এই যে আমি কাদের ভাইকে ধন্যবাদ জানাই যে সে তার অনেক হয়তো বা আমার মাঝে মাঝে ওনাদের কথাবার্তা হয়তো আমরা অনেক সময় দুঃখ পাই, অনেক কথাও কিন্তু উনি বলেছেন আগে, কিন্তু আমরা এটাকে নিয়েছি এইভাবে যে উনি এত বড় একটা ক্লাবকে হঠাৎ করে একটা বিশাল দলে পরিণত করেছেন এবং ওনার অনেক কথাই আমরা শুনেছি। কিন্তু তারপরেও আমি অনুরোধ করব যে খেলার স্বার্থে আপনি একটি বড় দলের কর্মকর্তা, নিয়মের মধ্যে থেকে কথা বলেন, আপনি যুক্তি দেখান, তারপরে আমরা নিলে আমরা এই ব্যাপারে নিশ্চয়ই আমরা কি চাইবো ফুটবল ফেডারেশন যে খেলাটা বন্ধ থাকুক? নিশ্চয়ই না। কিন্তু আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যখন কাউকে সাথে সাথে দেখি তার উদ্দেশ্যটা কি, সেই জিনিসগুলো কিন্তু আমরা মনে হয় উদ্দেশ্য প্রণোদিত। যিনি একটি ক্লাব, এত বড় একটা ক্লাব, যে ক্লাবটাকে এখনও সবাই মনে করে যে এই সময় মোহামেডান, আবাহনী তাদেরকে ভালোভাবে বাঁচিয়ে রাখা উচিত ফুটবলের স্বার্থে, সেই ক্লাবটি আজকে 15 বছর যাবত কোনো চ্যাম্পিয়নশিপ নাই। সুতরাং এই যে বিষয়গুলো, তার দর্শকরাও নাই। এই জনপ্রিয় খেলা সাফল্য না আসলে কিছুই নেই। কিছুদিন পরে সাফ ফুটবল, এখানে বাংলাদেশের মারুফের অধীনে বাংলাদেশের সাফল্য কতটা দেখছেন, যেহেতু দু একজন প্লেয়ার ইনজুরিতেও আছে? না, আমি মনে করি যে বাংলাদেশ, সবার আগে বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচ মারুফকে যে কোচিংয়ের দায়িত্ব দিয়েছেন এটি একটি অবশ্যই ভালো এবং পজিটিভ সিদ্ধান্ত, কারণ তিনি উয়েফা লাইসেন্সধারী এই এরিনায় প্রথম কোচ, এবং তিনি যে মানে প্রতিভাবান তাতে কোনো সন্দেহ নেই। তবে আমি তার সাফল্য অবশ্যই কামনা করি, কিন্তু একটি ছোট্ট প্রশ্ন হলো যে শুধুমাত্র আপনি মাত্র 2 মাসের জন্য কাউকে কোচিং দিয়ে তার কাছ থেকে সাফল্য আশা করাটা ঠিক না। আমার উচিত, আমি মনে করি যে ফুটবল ফেডারেশনের উচিত হবে তাকে লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া এবং তারপর 2 বছর বা 3 বছর পরে তার কাছ থেকে এই ফলাফলটা আশা করা। ভালো প্রশ্ন। বাফুফের কর্তা বাবু আছে, জিজ্ঞেস করছি, এই যে লোপেস, এই যে ক্রুয়েফ, এদের আনানে নানা ধরনের কথা বাইরে, তো বাংলাদেশ ফুটবলের যে পেশাদারিত্বের কথা যেটা বলা হয়, এখানে তো একটু পেশাদারিত্বের ঘাটতি দেখা যাচ্ছে। না, আমি বলবো যে ন্যাশনাল টিমে অ্যাকচুয়ালি কোনো কোচকেই স্থায়ীভাবে রাখা, এটা হচ্ছে তার মানে রেজাল্ট, সাফল্যের উপর নির্ভর করে, বিশেষ করে ন্যাশনাল টিমে। আমরা অনেক কোচকে দেখেছি মাঠ থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং ন্যাশনাল টিমে আপনি সময়টা বেশি সময় ধরে রাখতে পারেন নিচের লেভেলে এইজ গ্রুপে ট্রেনিং করার জন্য। আপনি দেখেন ক্রুইফকে আমরা কি সুযোগ না দিয়েছি, কত বাংলাদেশের মতো জায়গায় এত টাকা দিয়ে কোনো কোচকে লালন পালন করা, তার সমস্ত কিছু দিক থেকে প্লেয়ারদের সুযোগ সুবিধা। এবং আপনি জানেন যে এই নিয়ে আমরা ব্যক্তিগতভাবে বোর্ডে আমাদের সাথে ঝগড়া হয়েছে যে উপর দিয়ে এত পানি ঢালছেন, নিচে সব কিছু কেটে যাচ্ছে, তাহলে তো হবে না। এবার ন্যাশনাল টিমকে, এখন ন্যাশনাল টিমে কিন্তু 2 বছর যাবত কিন্তু আমরা অনেক পয়সা ঢালছি। এখন এই যে কোচরা যে তাদের রেজাল্টটা দিতে পারছে না, দেখুন এই যে লাস্ট লোপেস যে কাণ্ডটা করলো, টিমের কম্বিনেশনকে ভেঙে চুরমার করে দিল সামনে আমাদের সাফ ফুটবল। আমরা আগেই ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়েছি, সাফে খেলতে হলে তো ওখান থেকে তো আপনাকে টিমটা করতে হবে। স্বাভাবিক কারণে আফগানিস্তান, মালদ্বীপ, ভারত কঠিন প্রতিপক্ষ, স্বাভাবিক কারণেই এখান থেকে তাকে সরিয়ে দিতে হয়েছে। তার যে অ্যাটিটিউড আমরা দেখলাম তাতে তার পক্ষে এই সাব গেমস করা সম্ভব না। যেটা কাউসার ভাই বললেন যে হ্যাঁ, আমাদের যে মারুফ একমাত্র উয়েফা লাইসেন্স করা কোচ, আমরা তার উপরে ভরসা রাখছি এবং আমরা এটা, যদিও তার জন্য অনেক সময় কম, আমাদের দেশে আমার হাতে সময় খুব কম, হ্যাঁ, আমি মনে করি সে যেভাবে কোচিং করাচ্ছে আর আমাদের যে ধারাবাহিকতাগুলো যেগুলি আছে ফুটবলের, সেগুলি সব কিছুর সাথে থাকলে সবাই কিন্তু আমরা চেষ্টা করবো সবাই মিলে যাতে সাফটা আমরা ভালো করতে। বিপিএল কেমন দেখলেন? বিপিএল এখন পর্যন্ত একটা স্বস্তির বিষয় যে আগের 2 বিপিএল এ যে ধরনের একটা জটিলতা ছিল সেই জটিলতাটা কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম ভাবে পাইনি, 1-2টি ঘটনা ছাড়া আর কি। যে ম্যাচের আগে একটু ওই এনওসি নিয়ে প্লেয়ারদের একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমার সেই মেইন টায়ারের প্লেয়াররা ভালো প্লেয়াররা রান পায়নি, যেমন সাব্বির। এটা আমাদের জন্য একটা বড় ধরনের মানে দুঃখজনক বিষয় যে বিপিএল এ এবার আমাদের জাতীয় দলের অনেক যারা ভালো খেলোয়াড় তারা রান পাননি। এর মূল কারণটা হলো যে প্লেয়াররা রান পাননি তারা কিভাবে রান পাবেন এটার জন্য কিন্তু কোচরা আলাদাভাবে তাদের সাথে কিন্তু আলোচনা করেননি। কারণ আপনি জানেন যে বিপিএল এ প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক দলের খেলা থাকে, বা খুব বেশি গ্যাপ হলে একদিন গ্যাপ থাকে। তো কোনো একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে যে একটু অফ ফর্মে আছে তাকে নিয়ে কোচ যে আলাদাভাবে কথা বলবেন সেই সুযোগটাও কিন্তু তাদের নেই। এই প্রাপ্তিটা এইটুকুই যে অন্তত প্রথম 2 বিপিএল যে এরকম ভাবে বিতর্ক নিয়ে শেষ হয়েছিল,
এই বিপিএল এখন সেই বিতর্ক পর্যন্ত? থেকে কাটিয়ে একটি পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার যে বিসিবির যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা তারা সঠিকমতো পালন করতে পারে কিনা সেটাই সেটাই দেখার। এই মানে বিপিএল থেকে আগামী- সেটাই আমাদের প্রাপ্তিটা হবে। ওকে, এম এম কায়সার এবং বাদল রায়, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ গ্যালারি স্টুডিওতে আসার জন্য। আমরাও আশা করব যে আপনাদের চেষ্টা শেষ পর্যন্ত ফুটবল দল বদলের একটা স্থায়ী সমাধান হয়ে সব দলই খুশি হয়ে মাঠে নামবে দল বদল করতে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় চাইছি। আমি নাসিমুল হাসান ও আমাদের আজকের দুই অতিথি। হ্যাঁ দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন www.ntvbd.com।